যুদ্ধ শুরুর দিকে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সময়ের পরিক্রমায় এখন উল্টো ইরান যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়ে যাচ্ছে। কয়েক দফা সময় বাড়ানোর পরও যখন চুক্তিতে রাজি হয়নি ইরান, তখন নিজের হুমকি বাস্তবায়ন না করে উল্টো 23 এপ্রিল আলোচনার সময়সীমা অনির্দিষ্টকাল বাড়িয়েছেন ট্রাম্প। এরপর আরও নমনীয় হয়ে ঘোষণা দিয়েছেন, আলোচনা করতে চাইলে ফোন দিলেই হবে। কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণ না করলেও ট্রাম্পের সামনে একটি বড় ডেডলাইন আছে। কি সেই ডেডলাইন? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ট্রাম্পের সামনে নির্ধারিত সেই ডেডলাইন মার্কিন কংগ্রেসের দেওয়া। 1973 সালে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি বিদেশে সামরিক অভিযান শুরু করেন, তাহলে 60 দিনের বেশি তা চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ট্রাম্পের সেই 60 দিনের সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী 1 মে। এরপরও ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে চাইলে 1 মের মধ্যেই প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংখ্যাগরিষ্ঠতায় একটি যৌথ প্রস্তাব পাশ করতে হবে ট্রাম্পকে, যেই অনুমোদন তিনি এখনও পাননি। তবে অতীতে এই আইন পাশ কাটিয়েও অনেক সামরিক অভিযান চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্টরা। কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই যাতে বিদেশে যুদ্ধ শুরু করতে না পারেন, সেই ভাবনা থেকে 1973 সালে এই ফেডারেল আইনটি করা হয়েছিল। এই আইনে বলা হয়েছে, সামরিক অভিযান শুরুর 48 ঘন্টার মধ্যে তা কংগ্রেসকে জানাতে হবে প্রেসিডেন্টকে। অনুমতি ছাড়া সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারবেন তিনি। প্রয়োজনে সেটা আরও 30 দিন বাড়ানো যেতে পারে। তবে তার জন্য প্রেসিডেন্টকে লিখিতভাবে জানাতে হবে এটি কেন অনিবার্য সামরিক প্রয়োজন। অর্থাৎ এই হিসেবে ট্রাম্প চাইলে আরও 30 দিন ইরানের সামরিক অভিযান চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে কংগ্রেসকে লিখিতভাবে চিঠি দিয়ে তাকে বোঝাতে হবে কেন এই যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। কিন্তু এরপর সেই সময়সীমা পেরিয়ে গেলে অবধারিতভাবেই কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে, নয়তো বন্ধ করতে হবে সামরিক অভিযান। ইরানের সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই লেজে গোবরে অবস্থা ট্রাম্পের। যে হারে জনপ্রিয়তা কমছে, তাতে কংগ্রেসের অনুমোদন ট্রাম্প পাবেন কিনা তা নিশ্চিত নয়। কেননা ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বড় বিভাজন রয়েছে। গত 15 এপ্রিল সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য ওয়ার পাওয়ার্স রেজলিউশনের আওতায় চতুর্থবারের মতো দ্বিদলীয় উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সেটি 52 থেকে 47 ভোটে পাশ হয়। তবে সামনেও যে ট্রাম্প জিতবেন সেই নিশ্চয়তা নেই, কেননা এই যুদ্ধে প্রতি সপ্তাহে বিলিয়ন ডলার খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের, যা নিশ্চিতভাবেই ভাবাচ্ছে কংগ্রেসম্যানদের। এরপরও এখন পর্যন্ত ট্রাম্পকে তার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেননি রিপাবলিকানরা। তবে 60 দিনের সময়সীমা পেরিয়ে গেলে সেই সমর্থন থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, যার প্রমাণ মেলে রিপাবলিকান সিনেটর জন কার্টিসের কথায়। তার ভাষ্য, আমি আমেরিকার জীবন ও স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন করি, কিন্তু 60 দিনের বেশি সামরিক অভিযান কংগ্রেসের অনুমোদন ছাড়া আমি সমর্থন করব না। আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন বলেন, আইন অনুযায়ী হয় আমাদের চলমান অভিযান অনুমোদন দিতে হবে, না হলে তা বন্ধ করতে হবে। বাউডিন কলেজের ইতিহাসের অধ্যাপক সালার মোহান্দেসের মতে, এই যুদ্ধ ট্রাম্পের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জনমত জরিপ বলছে, মার্কিন জনগণের বড় অংশ এই যুদ্ধের বিপক্ষে। তাছাড়া মধ্যবর্তী নির্বাচন সামনে, যেই নির্বাচনে ট্রাম্পের দল ইতোমধ্যেই বেশ চাপের মধ্যে রয়েছে। এই বাস্তবতায় মোহান্দেসি বলেন, ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে আরও ভালো চুক্তি করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। এখন তিনি চাইলে পিছু হটতে পারেন, ক্ষতি কমাতে পারেন, কিন্তু সেটা মানে হবে পরাজয় স্বীকার করা। তাই সম্ভবত তিনি আরও বড় ঝুঁকি নেবেন, ভবিষ্যতে কোনো না কোনোভাবে বিজয় বের করে আনার আশায়। এই অবস্থায় প্রশ্ন, তাহলে কিভাবে যুদ্ধ চালিয়ে যাবেন ট্রাম্প? তিনি কি কংগ্রেসকে পাশ কাটাবেন? এক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটাতে ট্রাম্পকে পথ দেখাতে পারে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন, যা কিনা প্রেসিডেন্টকে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা দেয়। 2001 সালের 9/11 হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালানোর জন্য বানানো এই আইন অতীতে ইরাক আক্রমণের সময়ও ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ ও আফগানিস্তান যুদ্ধ চালাতেও এই আইন ব্যবহার করেছেন অতীতের প্রেসিডেন্টরা।
তাছাড়া অতীতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানের উদাহরণও আছে। 1990 সালে ইরাক ও সোমালিয়ায় সামরিক অভিযান চালিয়েছেন বিল ক্লিন্টন। 2011 সালে লিবিয়ায় সামরিক অভিযান চালিয়েছেন বারাক ওবামা। এই অবস্থায় ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্পও সেই পথ বেছে নেবেন কিনা সে প্রশ্ন থাকছেই।